সরকার নির্বাচিত হয়েছেন আমাদের বাংলাদেশে, যে কিনা এই প্রথমবার নির্বাচিত হওয়ার পর আমাদের বাংলাদেশের কোনো স্থাপনার নাম নিজের মায়ের নামে বা বাপের নামে করেন নাই, বা নিজের নামেও করেন নাই। এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, মন থেকে অনেক বেশি ভালো লাগছে। দেখেন, এর আগেও যত সরকার ক্ষমতায় আসছে সবাই সবার মানে নিজের স্বার্থ নিয়ে চিন্তা করছে, সবাই সবার বাপ দাদার নামের ইয়াতে স্থাপনাগুলোতে নাম দিছে। কিন্তু দেখেন, তারেক রহমান একমাত্র সরকার যে কিনা বাংলাদেশে আসার সাথে সাথে এত অল্প সময়ের মধ্যে শুধু উন্নয়নের চেষ্টা করে গেছে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। জনসাধারণের স্বার্থের কথা চিন্তা করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে নিজ দায়িত্বে উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করছেন এবং নিজ দায়িত্বে কিছু কিছু ব্যবস্থা নিচ্ছেন যাতে দেশের মানুষের উন্নয়ন হয় এবং এই দেশের সফলতা খুব তাড়াতাড়ি আসে এবং অর্থনৈতিক চাকা যাতে চাঙ্গা হয়। কিন্তু এগুলাতেই উনি বেশি মনোযোগ দিচ্ছেন, উনি কোনো স্থাপনা নিজের নামে বা নিজের বাবার নামে বা নিজের মার নামে করেন নাই। এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক একটা আমাদের জন্য অবদান হয়ে থাকবো এবং এই জিনিসটাই আসলে দরকার। এই দেশটা আসলে কারো বাপ দাদার দেশ না, এটা আমগো নিজেদের সবার দেশ এবং এই দেশ বাংলাদেশের জনসাধারণের দেশ। সো এই বিষয়ে আপনাকে মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সো ব্যাকে ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তারেক রহমানের টেলিফোনের তার চুরি হয়েছে, বাবুরে বাবু, চুরি করার আর জিনিস ফেলে না, শেষ পর্যন্ত কি টেলিফোনের তার চুরি হলো। ভাই রে ভাই, এই দেশের মধ্যে যদি এসব সিসকাসর যদি না দূর হয় দেশের আসলে উন্নয়ন সম্ভব না। এই টেলিফোনের তারটাও চুরি করতে হলো, তোরা এটাও রেহাই দিলি না। চুরি করতে করতে তো পুরো দেশটাই মোট কথা চুরি হয়ে গেছে। এক কথা ধরতে গেলে দেশের যত অর্থনীতি যা আছে সব দেশের বাইরে পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে। টাকা পয়সা পাচার করিও চুরি করিও মানুষ আসলে খান্ত না, শেষ পর্যন্ত টেলিফোনের তার চুরি করতে হলো। তোরা ভাই আর কি বেশি চলবি, মানে টেলিফোনের তারও চুরি করতে হলো। মানুষ এনে এমন একটা অবস্থায় চলে গেছে যে চুরি ছিনতাই দুর্নীতি এসব আসলে মানুষ তোয়াক্কাই করে না। নাইলে একজন সরকার প্রধানের টেলিফোনের তারও চুরি করতে হইব, এটা আসলে খুবই হাস্যকর। এটা আসলে হাস্যকর। মানে টেলিফোনের তারটা চুরি করানোর কি দরকার আছে? এটা কি এমন দামি একটা জিনিস যে টেলিফোনের তার চুরি করতে হইব? তো যাই হোক, বিষয়টা জানি আপনাকে কেরম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এসব সিসকাসর বাংলাদেশ থেকে দূর হওয়া দরকার অনেক অনতই বিলম্বে, তাইলে যে দেশের সাফল্য খুব তাড়াতাড়ি হইব। এসব সররে খুব আইনের দ্রুত আইনের আওতায় আনি একদম পানিশমেন্ট দেওয়া উচিত। সো আপনারা ব্যাকে ভালো থাকেন, আমার বেশি করে দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার মেয়ে রামিসার হত্যাকাণ্ডের সাথে সে জড়িত না, এবং আমি যতটা ধারণা করছি এবং যতটুকু আমি জানতে পেরেছি, এটা আমার কাছে মনে হচ্ছে সে যখন জেলখানার ভিতরে ছিল বা আরো 10 জন মানুষের সাথে সে সলা পরামর্শ করে তার আইনগত একটা সুবিধা বা আর্থিকগত একটা সুবিধা, যেহেতু সে সেখানে স্থায়ী বাসিন্দা, এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুরি জন্য, সেটা ঠিক না। তিনি কি বলছেন একটু আমি শুনি, দুজনের বক্তব্য শুনবো, সার্জিস আলম এবং আমাদের আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি দুর্নীতিতে নাকি এখন সবার উপরে আছেন। এবারে আওয়ামী লীগকে ফেল করে উনি 1 নম্বর স্থানে গিয়েছেন, কারণ উনি বলেন যে বিএনপি কারো তো বুদ্ধি জ্ঞান নাই, বুদ্ধি নাই, ঘিলু নাই, জ্ঞান নাই, এদের সাথে রাজনীতি করতে হবে উনি চিন্তাও করতে পারেন নাই। ঠিক আছে, এদের এত কম বুদ্ধি, এত কম পড়াশোনা, তো উনি তো কিভাবে তারা প্রশাসক হয়েছে এটা তো ওনার মাথায় ঢুকে না। তো উনি কিভাবে উপদেষ্টা হয়েছেন এটাও কিন্তু অনেকের মাথায় ঢুকেনি সেই সময়। এখন অবশ্য উনি মানে বুদ্ধিজ্ঞানে ভালো আছে, কারণ বুদ্ধিজ্ঞানে ভালো আছে দেখেই তো 1 নম্বরে আসতে পেরেছে দুর্নীতিতে। আর চিপাই চিপাই শুধু জনগণের সামনে এটা আনে সেটা আনে, কিন্তু এগুলো আর মানে এগুলো তো মানুষ বুঝে। ঠিক আছে, তাকে জামাত তো তাকে নমিনেশনই দেয়নি দুর্নীতির জন্য। আচ্ছা, আমি একটু সার্জিস আলমের বক্তব্য শুনি, তারপরে আসিফ মাহমুদ এটা শুনি। একটা নির্বাচিত সরকারের যত ধরনের প্রতারণা আমরা দেখলাম, এর আগে একটা নির্বাচিত সরকার 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই। তার মানে তার আওয়ামী লীগ সরকার এ থেকে ভালো ছিল যখন নির্বাচন হয়েছিল। মানে এখন বিএনপি সরকার খারাপ হয়ে গেছে, বিএনপি সরকার এটা কখনোই অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায়, প্রশাসন পরিচালনায় বা দেশ পরিচালনায় ভালো ছিল না। আপনারা যারা এখানে সিনিয়ররা আছেন, যারা বিএনপির আগের আমলগুলো দেখেছেন, তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। এবং ক্রাইসিস ম্যানেজমেন্টে তারা সবসময় খুব বাজে পারফর্ম করে। আমরা দেখেছি যে তারা বলেছিল যে বিদ্যুতের দাম বাড়বে না, কিন্তু বিদ্যুতের দাম 2 বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক 2 মাস পরে বিদ্যুতের দাম বেড়ে গেছে। এবং বিদ্যুতের দাম বাড়া মানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। বিএনপি সরকার কখনো অ্যাডমিনিস্ট্রেশনে ভালো ছিল না, এবং বিএনপি সরকারের এটা হচ্ছে একটা দুর্বলতা। তাহলে বাকি সব সরকারই ভালো ছিল। এখন ওরা
আসলে কি আওয়ামী লীগ সরকারের বৈধতা তারা দিতে চায় কিনা আল্লাহ জানে, কারণ তারা তো ইনিয়ে বিনিয়ে বিএনপি সরকার এই বিএনপি সরকার ওই সরকারকে সমালোচনা করবে, ঘটনমূলক সমালোচনা করে অবশ্যই জিনিসপত্রের দাম কেন বাড়লো, তেলের দাম কেন বাড়লো, তেলের দাম কেন বেড়েছে আমরা নিশ্চয়ই আপনি আমি সবাই জানি। তো সেটা নিয়ে মানে কথা বলার আগে অবশ্যই 3 মাসে সরকারকে কতটুকু আমরা সময় দিয়েছি, কতটুকু সময় পেয়েছে সেটাও চিন্তা করতে হবে। আমরাও বিগত সরকারের সময় আমরা সমালোচনা করেছি, এই সরকারের সমালোচনা করছি এবং করব অবশ্যই যেখানে সমালোচনা করার, এবং বিরোধী দলও যেখানে ভুল করবে সেই সমালোচনাটাও আমাদের থাকা উচিত এবং সেটা মেনে নেওয়া উচিত। এবং এরা তাদের টাকা দিছে কিন্তু নেতাকর্মী নিয়ে আসে নাই তাদের নেতারা। তো একই অবস্থায় বিএনপি চলে গেছে। বিএনপি 4 মাসে জনপ্রিয় হয়ে গেছে, যেটা 17 বছরে হয়েছে। আসলে ও মানে উনি কি বলছে না বলছে, ওনারা হয়তো টাকা দিয়ে আনেন। আওয়ামী লীগের সময়ও আমরা কিছু দেখেছি যে লোকজনকে টাকা দিয়ে আনে। তো বিএনপিও হয়তো বা করে, কিন্তু বিএনপি তো নিজস্ব নেতাকর্মীরা আছে, ঠিক আছে, এখন সরকারে আছে, নেতাকর্মীরা আসবে না, আমি জানি না উনি কিসের কথা বলছেন। তা আমরা অবশ্যই চাই যে বিরোধী দল সক্রিয় থাকুক, সমালোচনা করুক, আমরাও প্রেশার গ্রুপ হিসেবে সমালোচনা করব, আমরা যারা অনলাইনে কাজ করি। কিন্তু এমন কোনো কিছু করা উচিত না মানে যেটা নিয়ে নিজেরাই বিতর্কের মধ্যে পড়ে যান। ঠিক আছে, 17 বছরেও এত অজনপ্রিয় হয়নি যেটা বিএনপি 3 মাসে হয়েছে। এটা কি আসলে যৌক্তিক কোনো কথা হলো, যৌক্তিক কোনো বাক্য হলো? মানে আমরাও এগুলো আমরা শুনি, মিডিয়াতে দেই, আমাদের মিডিয়াও তো দেই বা মিডিয়াতে আসে, কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিএনপি সরকার মাত্র 3 মাস হয়েছে বা 4 মাস হয়েছে। বিএনপি সরকারকে অবশ্যই নিজেদেরকে আরেকটু গুছিয়ে কাজ করতে হবে, এবং সেখানে যদি বিরোধী দলের গঠনমূলক কোনো সমালোচনা থাকে সেক্ষেত্রে বিএনপি সরকারের জন্য ভালো হবে। কিন্তু এরকম শুধুমাত্র বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য, কথা বলার জন্য কথা, এগুলো না বলে বরং গঠনমূলক সমালোচনা করেন, বিএনপিরও পরিবর্তন হোক এবং বিএনপিরও টনক নড়ুক। সেটাও আমরা চাই যে বিএনপি যেখানে ভুল ভ্রান্তি আছে বিএনপি সেই ভুল শুধরে যায়। কিন্তু এটা অবান্তর কথা যে তাদের সমাবেশে কোনো লোকজন হয় নাই, টাকা দিয়েছে সমাবেশে লোকজন, তাদের কি আসলে নেতাকর্মীর অভাব আছে? এটা কি বিশ্বাস করার মতো? তারা কি এনসিপির মতো মানে ছোট দল বা নতুন দল? এবং মানে 18 মাসে যে দুর্নীতির খবর তাদের, সেরকম সেই কারণে তারা মানে পুরোপুরি অজনপ্রিয় হয়ে গেছে। এগুলো অবান্তর প্রশ্ন তুলে এবং অবান্তর কথা বলে সময় নষ্ট না করে বরং গঠনমূলক সমালোচনা করা ভালো। এবং যাকে আসলে কে মানে কথা বলছেন, যাকে জামাত ইসলাম নমিনেশন দেয়নি নির্বাচন করার জন্য, আসিফ মাহমুদ, সো তার দুর্নীতির কোনো শেষ নেই এবং সেটা কোনো স্পষ্ট জবাবও নাই। তার সাথে সাথে তার বাবারও তার জন্য ক্ষমাও চেয়েছিল একবার, আমরা নিশ্চয়ই দেখেছি যে ঠিকাদারের লাইসেন্স দেওয়া হয়েছিল। ঠিকাদারের লাইসেন্স কারা দেয়, কেন দেয়, সেটা নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনো নতুন করে কিছু বলার নেই।